ব্রিটেনে ভূমিধস জয়ের পথে লেবার পার্টি 410 আসনে জয়ের আশা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। নানা সমস্যায় জর্জরিত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, অকেজো পড়ে আছে যন্ত্রপাতি, সেবাবঞ্চিত রোগীরা। এবং গাইবান্ধার 31 ইউনিয়নে এখনো পানির নিচে, সুনামগঞ্জে কমছে পানি, সিরাজগঞ্জে তীব্র হয়েছে যমুনার ভাঙন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, এবার চন্দ্র দখলে পরাশক্তিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সবার নজর চাঁদের মূল্যবান সম্পদের সামরিকীকরণের ঝুঁকির আশঙ্কায় বিশ্লেষকরা। এবার বিস্তারিত। যুক্তরাজ্যে ভূমিধস বিজয়ের পথে লেবার পার্টি। প্রায় 1.5 দশকের কনজারভেটিভ শাসনের অবসান ঘটিয়ে বিপুল ভোটে জিততে যাচ্ছে বিরোধী লেবার পার্টি। বুথ ফেরত জরিপের সাথে মিলে যাচ্ছে ফলাফল। জরিপে 650টি আসনের মধ্যে লেবার পার্টি 410 আসন পেতে যাচ্ছে, আর ক্ষমতাসীন রক্ষণশীল দল পাচ্ছে 131টি। এ পর্যন্ত লেবার পেয়েছে 113টি, আর কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র 15টি আসন। লেবার জয়ী হলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার। আরো জানাচ্ছেন আজহারুল ইসলাম। 2019 সালে টরি নেতা বরিস জনসন একতরফা জয় পাবার পর এটাই যুক্তরাজ্যে প্রথম জাতীয় ভোট। স্থানীয় সময় বুধবার সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় রাত 10টায়। এরপরই আসে বুথ ফেরত জরিপের ফল। লেবার 410 আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই আভাস দেয়া হয় জরিপে, আর প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পাবে 131 আসন। 2005 সালের পর ঐতিহাসিক ভোটের ব্যবধানে লেবার পার্টি সাধারণ নির্বাচন জিততে চলেছে। জরিপের ফল মিলে গেলে এবারের ফলাফলই হবে লেবারের সর্বকালের বৃহত্তম বিজয়। সংসদে বৃহত্তম দলের নেতা হিসাবে লেবার পার্টির 61 বছর বয়সী নেতা কিয়ার স্টারমার নিশ্চিতভাবেই ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কিয়ার স্টারমার। কৃতজ্ঞতা জানান পরিবর্তিত লেবার পার্টির প্রতি আস্থা রাখায়। অন্যদিকে এটিকে পার্টির জন্য একটি ভয়ানক রাত বলে মন্তব্য করেছেন রক্ষণশীলদের নেতা জ্যাকব রিস-মগ। নিয়ম অনুযায়ী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন হবে। রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এটি যুক্তরাজ্যের প্রথম সাধারণ নির্বাচন যেখানে ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডের নাগরিকদের ব্যক্তিগতভাবে ভোট দেওয়ার জন্য ফটো আইডি দেখাতে হয়। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। চলে যাচ্ছি দেশের খবরে। দক্ষ জনবল সংকট আর ল্যাবের যন্ত্রপাতি অকেজো সহ নানা সমস্যায় জর্জরিত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ছেন রোগীরা। এছাড়া বেশি টাকায় প্রাইভেট মেডিকেলে পরীক্ষা করাতে হচ্ছে দরিদ্র মানুষের। বরিশাল থেকে সুখেন্দু এডবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। অসুস্থ রোগীকে সুস্থ করতে হাসপাতালে এসে নানান বিড়ম্বনায় পড়েছেন এই মা। দীর্ঘ লাইনে থেকে বিপর্যস্ত তিনি জানালেন অসহায়ত্বের কথা। এরকম অনেকেই দূর দূরান্ত থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন চিকিৎসার জন্য। অবশেষে ডাক্তারের দেখা মিললেও পরীক্ষা নিরীক্ষার জন্য আবার দৌড়াতে হয় বেসরকারি প্রতিষ্ঠানে, যেখানে গুনতে হয় বেশি টাকা। যে চোখটার পরীক্ষা দিচ্ছে সেইটার মেশিন নষ্ট। হাসপাতালে টেস্ট হয় না, আমার বলছে ভেন্টিলেশন গুলো দিয়ে টেস্ট করেছে। এন্ডোস্কোপি আজকে সকালে যাই আমি মেডিনোভা থেকে করাই আছি। মেডিকেলে হলে হ্যাঁ অবশ্যই আমি উপকৃত হইতাম বা আমি কম খরচে করতে পারতাম। সদরের সামনে যে লোক থাকে না, তারা এই জায়গায় নিয়ে যাই এবারে রিপোর্টটা আমার করাই দিস।
আর নিজেদের অপারগতার কথা জানালেন প্যাথোলজি বিভাগের কর্মকর্তা। 4000 ভাগে ভাগে এভাবে টেস্ট করতে গেলে ব্লাড, ইউরিন, স্টুল, তাতে আমাদের এই জনবল দিয়ে মানে খুবই কষ্ট হয়। এটা মেডিসিন সাপ্লাই পাইলে বাচ্চাদের যে থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা যে রোগে ভুগতেছে এগুলার চিকিৎসায় অনেক সহযোগিতা হবে। তবে সব ধরনের সমস্যা সমাধান হবে এমনটাই আশ্বাস হাসপাতালের পরিচালকের। এমআরআই মেশিন পেলে আমরা আরও সেবা দিতে পারবো। তো আর জনবলের ব্যাপারে আসলে আমাদের জনবল তো 500 শয্যার এগেনস্টে, তো সেই ক্ষেত্রে জনবলের ঘাটতি প্রচুর, এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার হবে। সকল সমস্যা দ্রুত সমাধান করে সাধারণ রোগীদের সেবার মান আরও বাড়ানোর দাবি বরিশালবাসীর। রত্না সামান, একুশে টেলিভিশন। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, কমছে সবকটি নদ নদীর পানি। গাইবান্ধায় প্লাবিত 31 ইউনিয়নের এখনও পানির নিচে। এদিকে সিরাজগঞ্জে তীব্র হচ্ছে নদী ভাঙন, যমুনায় বিলীন হচ্ছে ফসলি জমি, বসতঘর। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 2 দফার বন্যায় দিশেহারা সুনামগঞ্জের বানভাসীরা, তবে 2 দিন ধরে বৃষ্টি এবং পাহাড়ি ঢলকমায় কিছুটা স্বস্তি ফিরেছে। সুরমা, জাদুকাটা, বোলাই, পাটলাই সহ সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমলেও দুর্ভোগ কমছে না পানিবন্দী মানুষের। বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিত মানুষেরা। গাইবান্ধায় তিস্তার পানি কমলেও যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার 31টি ইউনিয়ন। সবচেয়ে বেশি বিপাকে চরাঞ্চলের বাসিন্দারা। বিদ্যালয়গুলোতে পানি থাকায় বন্ধ রয়েছে পাঠদান। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শহর রক্ষা বাঁধের হাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি। নদীর পানি বাড়ার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। শাহজাদপুর ও এনায়েতপুরে হাট পাঁচিল, সৈয়দপুর, ভেকা এবং জামালপুরে সপ্তাহের ব্যবধানে যমুনায় বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। চাঁদে এ পর্যন্ত 14টি দেশ ও একটি সংস্থা 150-র কাছাকাছি অভিযান পরিচালনা করেছে। তবে সফলভাবে মহাকাশ যান অবতরণ করিয়ে চাঁদের মাটি স্পর্শ করেছে মাত্র 5টি দেশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের পরে সম্প্রতি ইতিহাসে নাম লিখিয়েছে ভারত ও জাপান। তবে চাঁদের বুকে মানুষ হাঁটানোর কীর্তি শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই। তবে চন্দ্র অভিযানের এই প্রতিযোগিতা শুধুমাত্র বিজ্ঞান ও গবেষণায় সীমাবদ্ধ নয়, পেছনে আছে রাজনীতিও। 21 স্পেশালে চন্দ্র অভিযান নিয়ে আশরাফ শুভর 2 পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। 1, 0, all engines running. Okay, Neil, we can see you coming down the ladder now. I'm at the foot of the ladder. The lamb footbeds are only... 1969 সালের 20 জুলাই মাইকেল কলিন্সকে অ্যাপোলো 11-এর পাহারায় রেখে চাঁদের বুকে পা রাখলেন নীল আর্মস্ট্রং। তাকে অনুসরণ করে নামলেন বাজ অলড্রিন। মানব জাতির সবচেয়ে বড় অর্জনের পাশে নাম লেখালো যুক্তরাষ্ট্র। তবে চাঁদের বুকে অভিযান শুরু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত ধরে। 1959 থেকে 76 সালের মধ্যে 24টি চন্দ্র অভিযান পরিচালনা করেছিল সোভিয়েত, যার 15টি সফলও হয়েছিল। And here's how this extraordinary Heath Robinson 8-wheeler was rolled down from the spacecraft onto the Sea of Rain. চন্দ্রপৃষ্ঠে অভিযান পরিচালনা যতটা না বৈজ্ঞানিক, তার চেয়েও বহুগুণে ছিল রাজনৈতিক প্রতিযোগিতা। স্নায়ুযুদ্ধের সময় এই প্রতিযোগিতায় লিপ্ত হয় ওয়াশিংটন ও মস্কো। 1959 সালের 2 জানুয়ারি প্রথমবারের মতো লুনা 1কে চাঁদের অভিমুখে পাঠিয়ে চন্দ্র অভিযানের যাত্রা শুরু করে সোভিয়েত ইউনিয়ন। অভিযানটি ব্যর্থ হওয়ার পর একই বছর 13 সেপ্টেম্বর মানুষের তৈরি প্রথম বস্তু হিসেবে চাঁদে যায় লুনা 2। এভাবে একের পর এক নবযানগুলোকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করাতে থাকে সোভিয়েতের বিজ্ঞানীরা। মহাকাশ জয়ের যুদ্ধে প্রতিযোগী সোভিয়েতের সাফল্য দেখে ঈর্ষা হয় আমেরিকার। 1962 সালে নির্বাচনী প্রচারণার ভাষণে সবার আগে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। অ্যাপোলো কর্মসূচির মাধ্যমে 1969 থেকে 1972 সালের মধ্যে 6টি অভিযানে 12 নভোচারীকে চাঁদে পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
এরপর প্রায় 50 বছর চাঁদে কোনো অভিযান হয়নি। রুশ মার্কিন প্রতিযোগিতার মধ্যেই এখন আর এই যুদ্ধ সীমাবদ্ধ নয়। এশিয়ার দুই পরাশক্তির নজরও এখন চাঁদে। 2013 সালের ডিসেম্বরে চীনের চ্যাংই-3 চাঁদের বুকে সফলভাবে নামে। 2018 সালে চ্যাংই-4 এবং 2020 সালে চ্যাংই-5 মিশন দুটিও সফল হয়। 2008 সালে চাঁদ জয় করতে চন্দ্রযান-1 পাঠায় ভারত। অভিযান ব্যর্থ হলে 2023 সালের 23 আগস্ট চন্দ্রযান-3কে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করায় ইসরো। চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে নামার নজির গড়ে ভারত। ইসরোর নবযানটি চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করা প্রথম যান। সবশেষ 2024 সালের 19 জানুয়ারি বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করে জাপান। দীর্ঘ 47 বছর পর আবারও চাঁদের দিকে নতুন করে মনোযোগ দেয় রাশিয়াও। 2023 সালে লুনা 25কে চাঁদের উদ্দেশ্যে পাঠালেও চন্দ্রপৃষ্ঠের উপরিভাগের সঙ্গে ধাক্কা খেয়ে ধ্বংস হয়ে যায় যানটি। ধারণা করা হয় চাঁদের মূল্যবান সম্পদের দিকেই নজর পরাশক্তিগুলো। তাই তো চাঁদকে সামরিকীকরণেরও ঝুঁকি উড়িয়ে দেয়া যাচ্ছে না। আশরাফ শুভ, 21 টেলিভিশন। সংবাদের পর্যায়ে একটা বিরতি নিয়েছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাগেরহাটের গ্রামে তৈরি পরিবেশ বান্ধব কাঠের তৈরি বাড়ি যাচ্ছে বেলজিয়ামে। প্রণোদনা পেলে রপ্তানি বাড়ার আশা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বাগেরহাটের প্রত্যন্ত গ্রাম থেকে বেলজিয়ামে রফতানি হতে যাচ্ছে বাংলাদেশি কাঠের বসত বাড়ি। বাড়িগুলোর কাঠামো, দেয়াল, দরজা, জানালা, এমনকি ছাদও কাঠের। এরই মধ্যে 120টি বাড়ি রফতানির কার্যাদেশ পাওয়া গেছে। বাগেরহাট প্রতিনিধি HM মইনুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন রত্না জামান। বাগেরহাট সদর উপজেলার প্রত্যন্ত করবী গ্রামের এই কারখানায় কাঠের বাড়ি তৈরি করতে ফুসরত নেই শ্রমিকদের। কেউ তৈরি করছেন ঘরের দরজা জানালা, কেউ তৈরি করছেন ফ্রেম। চলতি বছরের প্রথম দিকে বাগেরহাট বিসিক শিল্পনগরীর ন্যাচারাল ফাইবার রপ্তানির জন্য 120টি বসত বাড়ির অর্ডার পান। এরপর থেকে পরিবেশ বান্ধব বসত বাড়ির তৈরির উদ্যোগ নেয়। স্থানীয়ভাবে সংগ্রহ করা কাঠ দিয়ে এসব ঘর তৈরি হচ্ছে। কাঠের এসব ঘর তৈরিতে 200 শ্রমিক কাজ করছে। প্রতি সপ্তাহে তৈরি হচ্ছে একটি ঘর। প্রতিটি বসত বাড়ি 11 মিটার দৈর্ঘ্য ও 3.75 মিটার প্রস্থ। থাকছে শয়নকক্ষ, অতিথি কক্ষ, ডাইনিং ও বাথরুম। প্রথমবারের মতো নিজ দেশের কাঠের তৈরি পরিবেশ বান্ধব পণ্য ইউরোপের বাজারে রপ্তানিতে সম্পৃক্ত থাকতে পেরে খুশি শ্রমিকরা। বিদেশিরা যে থাকবে ঘরে কাঠ দিয়ে তৈরি করছে, যে আর্ট দিছে এইভাবে তৈরি করছে, যে এইভাবে তৈরি করা যায় আমরা ভাবতে পারিনি। আগে এটা কখনো তৈরি করেনি, প্রথমে তৈরি করতেছি। এই নতুনভাবে নতুন কিছু তৈরি করতেছি, এটা অনেক ভালো লাগছে। এই ঘরগুলো করতে প্রায় 20 থেকে 25 দিন সময় লাগে। সরকারি প্রণোদনা পেলে রপ্তানি বাড়ানো সম্ভব বলছেন এই উদ্যোক্তা। এটা আমাদেরকে আগামী 2 বছরের ভিতরে সরবরাহ করতে হবে এবং আমাদের সাথে চুক্তি হয়েছে এখানে যে কাঠ আমরা র মেটেরিয়াল ব্যবহার করব সব দেশি কাঠ, মেহগনি। 200 বাংলাদেশি শ্রমিক ছোট্ট একটা গ্রামের কারখানায় কাজ করা, এটা একটা বড় বিষয়। এর আগে 20,000 কাঠের তৈরি বেবি ব্যালেন্স বাইক রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি। রত্না সামান, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। দক্ষিণ সিটির বনশ্রী জুড়ে ক্ষতবিক্ষত রাস্তা, আছে দখল, রয়েছে অপরিকল্পিত অসংখ্য ভবন, নেই সড়কবাতি, না আছে সুয়ারেজ লাইন। সব মিলে নিত্য অশান্তির মধ্যে বসবাস লাখো মানুষের। দর্শক, ইয়াকুব লিটুর ছবিতে আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। অধিকাংশ ব্লকে খানাখন্দের সড়ক, কোথাও ডুবে আছে বর্ষার পানিতে। দেখে বোঝার উপায় নেই যে এটি ক বছর আগের সাজানো গোছানো অভিজাত এলাকা বনশ্রী। সারা বছরই পানি রাস্তার ভিতরে 8 উপসমান পানি জমা থাকে। এরপরে আবার এই রাস্তার সামনে একজন বিশাল প্রভাবশালী
উনি আবার পুরো এলাকার রাস্তা আটকায় রাখছে। অনেক মানুষ তো আমাদের স্কুলে পড়ে, এদিক দিয়ে যাওয়ার সময় সামনে দিয়ে পুরো পানির জন্য আসা যায় না। দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি হোল্ডিং ট্যাক্স যেসব এলাকা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম বনশ্রী। এখানকার বেশ কটি ব্লকের সবগুলো রাস্তাই যেন চষা জমি। বৃষ্টির দিনে যে পানি জমে থাকে, রাস্তাটা পুরো ভাঙাচোরা, খুবই কষ্ট হয় বাচ্চা কাচ্চা নিয়ে এখানে চলাফেরা করতে। ঢাকার স্যাটেলাইট সিটির যে রাস্তাঘাটের যে একটা বেহাল দশা, ওই 6 লেনের সাথে অচিরেই যেন এই রাস্তাটার অন্তর্ভুক্ত করে নেন। ডিটেল এরিয়া প্ল্যানে রয়েছে 20 ফুটের রাস্তা, তা দখল করে গুদাম তুলেছে প্রভাবশালী মহল। 1.5 কিলোমিটার ঘুরে তাই মূল সড়কে উঠতে হচ্ছে মহল্লাবাসীর। আবার এম ব্লকে না রয়েছে সড়কবাতি, না রয়েছে সুয়ারেজ ব্যবস্থা। আমাদেরকে 1.5 কিলোমিটার ঘুরে মেন রোডে উঠতে হয়। আমরা ট্যাক্স দিয়ে তো অনেক কষ্ট করি। অসংখ্য বহুতল ভবনের ভিড়ে সমস্যার তালিকা কেন বাড়ছে দিন দিন? মেয়রের সঙ্গে কথা বলে স্থানীয় জনপ্রতিনিধি বললেন সমস্যার সমাধান শিগগিরই। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে উনি বলে দিয়েছে যে ওইখানে কোনো রাস্তা যাতে কাঁচা না থাকে, কোনো রাস্তার মাথায় গোডাউন হতে পারে না। এইটা রাস্তার জন্য আমরা অনেক কিছু করতে, ট্যাক্স স্বীকার করতে পারি। এত অপরিকল্পনা আর সমস্যা থেকে কবে মুক্তি মিলবে দক্ষিণ সিটির শ্রী হারানো বনশ্রীর? এমন প্রশ্ন এলাকার বিশাল জনগোষ্ঠীর। প্রধানমন্ত্রী যেহেতু ড্যাব পাস করে দিয়েছে, যে রাস্তা ব্যারিকেড করে রাখছে একটা গোডাউন, এই গোডাউনটা অতি শীঘ্র ভেঙে এই রাস্তাটা আমাদেরকে বের করে দিতে হবে। হাজার হাজার লোক বসবাস করে, এখান থেকে মেন রোডে উঠতে গেলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ঘুরে আসতে হয়। আমার সামনে দেখতেছেন যে টুরিস্ট পুলিশের একটা হেডকোয়ার্টার, কিন্তু তারা এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বনশ্রী এম ব্লকের এই একটি ভবনে বসবাস একটি গ্রামের চেয়েও বেশি লোকের, কিন্তু এই এলাকার রাস্তার যেমন উন্নতি হয়নি, তেমনি রাস্তা দখল করে গুদাম তোলার ইতিহাসও রয়েছে এখানে। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।